প্রিয় ছাত্ররা, তোমরা নিউ হরাইজন একাডেমির তে 11-এ ভর্তি হয়েছো। তোমরা সব এখন বাড়িতে আছো। এখন তো মানে আমাদের স্কুল খুলেনি, মানে মিশন এখনও খুলেনি আমাদের। মিশনে এলে আমরা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। এখন তোমাদের নাম পরিচয় এখনও আমাদের কারোরই জানা নেই, তবে আমরা ক্লাস প্রক্রিয়াটা চালু রেখেছি মিশনের তরফ থেকে। তোমরা সেটা বাড়িতে দেখো এবং মানে সেগুলোকে অভ্যাস করো, বাড়িতে প্র্যাকটিস করো। দেখো, আমরা যে 11-এর যে ক্লাসটা করব সেটা হচ্ছে বায়োলজি ক্লাস। আমি বাকিবিল্লা মণ্ডল তোমাদের বায়োলজি ক্লাস নেব, সেটা তোমরা দেখো। তাহলে আজ বায়োলজিতে যে সিলেবাসটা আছে আমরা সে সম্পর্কে একটু পরিচিতি হই, তারপরে আমরা সিলেবাসের মধ্যে কী কী আছে সেগুলো পড়াশুনো করব। তাহলে দেখো, যে মানে বায়োলজিতে যে চ্যাপ্টারগুলো আছে এবং যে বিষয়টা ভাগ এখানে করা হয়েছে কাউন্সিল থেকে, সেটা হচ্ছে মানে 5টা ইউনিট আছে এখানে। মোট 5টা ইউনিটে ভাগ করেছে। ইউনিট 1 যদি আমরা পরপর করে সেগুলোকে একটু ভাগ করি, দেখো ইউনিট 1 এরকম করে ভাগ আছে। ইউনিট 2, ইউনিট 1 এটা, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 আর ইউনিট 5। এই তোমাদের ইউনিট আছে, 5টা ইউনিট আছে। ইউনিট 1 সম্পর্কে যেটা পড়াশোনা হবে আমাদের সেটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ জীবজগৎ নিয়ে আমাদের পড়া হবে। জীবজগতের যে মানে ক্লাসিফিকেশান এখানে আমাদের করতে হবে। ইউনিট 1-এ পৃথিবীতে কত ধরনের জীব হয় তাদের সম্পর্কে আমাদের পড়াশোনাটা চলবে ইউনিট 1-এ। তারপরে ইউনিট 2 যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে মরফোলজি অফ প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল, মানে উদ্ভিদ এবং প্রাণীর অঙ্গ সংস্থান পড়তে হবে। নেক্সট ইউনিট 3-তে আমাদের পড়তে হবে মানে স্ট্রাকচারাল অর্গানাইজেশনস অফ অ্যানিম্যাল অ্যান্ড প্লান্ট, অর্থাৎ এখানে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কিভাবে জীবদেহ গঠিত হয় সে সম্পর্কে আমাদের পড়াশোনা চলবে এবং তার বেসিক ইউনিটটা কি, সেই ইউনিটের মধ্যে কি কেমিক্যালস আছে সেগুলো আমাদের পড়াশোনা চলবে। ইউনিট 4 যেটা সেটা হচ্ছে তোমার প্লান্ট ফিজিওলজি, আর ইউনিট 5 যেটা সেটা হচ্ছে অ্যানিম্যাল ফিজিওলজি। তাহলে আমরা যদি এখানে এক এক করে একটু বলি তাহলে দাঁড়াচ্ছে কি, এটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, লিভিং ওয়ার্ল্ড এটা আমাদের পড়তে হবে। তারপরেরটা হচ্ছে মরফোলজি, মরফোলজি অফ প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল, প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল এটা আমাদের পড়তে হবে। তারপরে অর্গানাইজেশনস, অর্গানাইজেশন অফ প্লান্ট অ্যানিম্যাল বডি, প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল বডি, অ্যানিম্যাল বডি এটা আমাদের পড়তে হবে। তারপরে আমাদের পড়তে হবে প্লান্ট ফিজিওলজি, তারপরে আমাদের পড়তে হবে অ্যানিম্যাল ফিজিওলজি, অ্যানিম্যাল ফিজিওলজি। তাহলে তোমরা বুঝতে পারছো যে 5টা ইউনিটে আছে, আর টোটাল যে থিওরিটিক্যাল অর্থাৎ এখান থেকে যে নম্বর থাকবে সেটা হচ্ছে 70 মার্কস। ফুল মার্কস হচ্ছে সেটা হচ্ছে তোমার 70 মার্কস, আর প্র্যাকটিক্যালে থাকবে 30 এরকম। আর প্রশ্ন যে সেট হয় সেটা হচ্ছে ক্লাস 11-এর যে প্রশ্নপত্র হয় সেটা হচ্ছে এমসিকিউ থাকে, 14টা এমসিকিউ থাকে, এসে কোশ্চেন থাকে 4টে এসে থাকে 1x4। তারপরে তোমার 2 নম্বরের কোশ্চেন থাকে 2 মার্কস, মার্কস 2, তাহলে সেটা থাকে মার্কস 3 থাকে, আর মার্কস 5 থাকে। তাহলে এই কোশ্চেন থাকে, এটার সংখ্যা হচ্ছে 5টা থাকে, এটা থাকে 9টি, আর এটা থাকে 3টি। তাহলে এখানে 5 2 × 5, 5 2 × 10, এটা 3 × 9 27, আর এটা 5 × 3 তাহলে হচ্ছে 15। তাহলে এই হচ্ছে তোমার 70 নম্বর
এখান থেকে। আর যেটা লং কোশ্চেন তোমাদের থাকবে, লং কোশ্চেন, সেটা হচ্ছে এই ইউনিটগুলো থেকে, ইউনিট 3, ইউনিট 4 আর ইউনিট 5 লং কোশ্চেন, অর্থাৎ 5 মার্কসের যে কোশ্চেনগুলো থাকবে সেটা হচ্ছে ইউনিট 3 থাকবে, ইউনিট 4 থাকবে আর ইউনিট 5 থাকবে। এই হচ্ছে তোমাদের লং কোশ্চেনগুলো এখান থেকে থাকবে। তাহলে যেটা পড়ানো হবে আজকে তোমাদের সেটা হচ্ছে এই ইউনিটটা, অর্থাৎ অর্গানাইজেশনস অফ প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল বডি, এটা নিয়ে আমরা পড়াশোনা করব। দেখো ইউনিট 3তে আবার 3খানা চ্যাপ্টার আছে, সে সম্পর্কেও আমরা এখানে জানবো। ইউনিট 3তে আবার 3খানা চ্যাপ্টার আছে। দেখো তাহলে আমি এটা তোমাদের মুছে দিই, এটা মুছে দিয়ে আমি যেটা পড়াবো সেটা হেডিং করি। তাহলে দেখে নাও, ইউনিট 3 আমরা পড়াশুনো করব। তাহলে এটা আমরা বুঝে নিলাম যে সিলেবাসটা কেমন হবে, তার ভাগটা কেমন হবে, বিভাজনটা কেমন হবে, এটা কিন্তু আমরা শিখে নিলাম। এরপরে যে আলোচনা চলবে ইউনিট 3 নিয়ে, তাহলে আমরা আলোচনা করব ইউনিট 3 নিয়ে। তা দেখো ইউনিট 3তে যেটা আমাদের পড়াশুনো চলবে, ইউনিট 3তে আমাদের কি পড়াশুনো চলবে আমরা এটা লক্ষ্য করব। তাহলে আমাদের পড়াশুনো চলবে ইউনিট 3, এটা ইউনিট 3তে যে 3খানা চ্যাপ্টার আছে সেগুলোর নাম আমি লিখি আগে। ইউনিট 3তে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে তোমার সেল অ্যাজ এ বেসিক ইউনিট অফ লাইফ, এটা আমাদের পড়তে হবে, সেল অ্যাজ এ বেসিক ইউনিট অফ লাইফ। 2 নম্বর আমাদের পড়াশোনা হবে যে বায়োমলিকিউলস। তারপরে আমাদের হবে 3 নম্বর সেটা হচ্ছে সেল ডিভিশন। এই 3খানা চ্যাপ্টার এই ইউনিটে আছে। তাহলে আমরা প্রথম শুরু করব সেল অ্যাজ এ বেসিক ইউনিট অফ লাইফ, এটা নিয়ে। খেয়াল করো, তাহলে আমরা যেটা পড়াশুনো করছি চ্যাপ্টার 1, যেটা ইউনিট 3 চ্যাপ্টার 1 চ্যাপ্টারটা সেল অ্যাজ এ বেসিক ইউনিট অফ লাইফ। তো দেখো এটা আমরা পড়াশুনো শুরু করে দিই, পরের 2টো চ্যাপ্টার আমরা পরে আলোচনা করব। তাহলে এখানে আমরা দেখে নেব সেল অ্যাজ এ বেসিক ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারটা নিয়ে। দেখো এই যে প্ল্যানেট, আমাদের যে আর্থ, অর্থাৎ আমাদের যে প্ল্যানেট, এই প্ল্যানেটের মধ্যে যদি আমরা বস্তু জগতের কথা ভাবি তাহলে কিন্তু 2 ধরনের বস্তু আছে। একটা হচ্ছে প্রাণযুক্ত, অর্থাৎ যাদের মধ্যে প্রাণ যে বিষয় সেটা আছে তাদেরকে আমরা সজীব বস্তু বলি, আর যাদের মধ্যে কোনো প্রাণ শক্তি নেই তাদেরকে আমরা জড় বস্তু বলে থাকি। তাহলে শোনো, তাহলে এই যে প্রাণ যাদের আছে তাদেরকে যদি আমরা মানে সঠিকভাবে দেখি বা সঠিকভাবে আমরা তাকে পর্যালোচনা করতে চাই, তাহলে তাদের কিন্তু একটা অর্গানাইজেশন আছে। তাহলে সেই অর্গানাইজেশনের সূত্র ধরে যদি পরপর এগোনো যায় তাহলে দেখা যাবে প্রত্যেকটা অর্গানিজমস এর মধ্যে একটা ইউনিট পাওয়া যায়। সেই ইউনিটটা কিন্তু আমাদের সবারই জানা, কারণ আমরা এর আগে এই সমস্ত বিষয়গুলো জেনেছি নিচু ক্লাসে, সেটা কিন্তু আমরা জানি সবাই, সেল। তাহলে এই যে কোষ, এই কোষ সম্পর্কে আমাদের পড়াশোনাটা চলবে। অর্থাৎ প্রাণ মানেই কিন্তু কোষ, এটা কিন্তু একটা সমীকরণ বলা যায়, একটা সূত্র বলা যায়। কোষ মানেই একটা প্রাণ, এরকম আমরা বলতে পারি। তাহলে যে অ্যানিম্যাল এবং প্লান্ট পৃথিবীতে যারা আছে সজীব সম্প্রদায়, তাদের যদি অর্গানাইজেশনটাকে আমরা ফলো করি তাহলে কিভাবে তাদের বডি অর্গানাইজেশন হয় সেটা একটু তোমরা দেখে নাও। দেখো বডি অর্গানাইজেশনটা আমরা একটু দেখি। তাহলে একটা অর্গানিজম মানে একটা জীব, অর্গানিজম, এই যে অর্গানিজম এটা মানে একটা জীব বলা হয়। তার যদি অর্গানাইজেশনের আমরা ধাপ ধাপ করে সাজাই তাহলে কি পাবো আমরা? দেখো
এই অর্গানিজমকে যদি আমরা ভাঙি তাহলে তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে তন্ত্র। তন্ত্র এই শব্দটা আমরা জানি। তন্ত্র মানে সিস্টেম। সিস্টেম আছে, তন্ত্র আছে। এবারে এটাকে যদি আরও ভাঙা যায় তাহলে একে ভাঙলে আমরা যে এটা পাবো তার নাম হচ্ছে অর্গ্যান। অর্গ্যান অর্থাৎ এটাকে ভাঙলে আমরা অর্গ্যান পাবো। তারপরে যদি আমরা একে ভাঙি, অর্গ্যানকে ভাঙি, তাহলে আমরা পাবো টিস্যু। এরকমভাবে ভাঙতে থাকছি আমরা। আর টিস্যুকে যদি মানে সেপারেশন করা যায় তাহলে যেটা পাবো সেটা কিন্তু সেল। তাহলে এইভাবে একটা জীবের অর্গানাইজেশন হয়। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা জীবকে সাজাতে পারি, তার গঠনতন্ত্রকে, তার যে বডি যেভাবে তৈরি হয়েছে সেই সিস্টেমে আমরা এটাকে ভাগ করতে পারি। একই রকম আমরা যদি একটি উদাহরণ জেনে নেই, যেমন আমরা যদি এখানে হিউম্যান ধরি, মানুষ ধরি, তাহলে তার বডিতে কি সেল পাবো সেটা একটু চেক করে তোমরা নাও। দেখো, হিউম্যান বডি যদি আমরা ধরে নেই তার মধ্যে অনেকগুলো তন্ত্র আছে। আমরা সব তন্ত্র এখানে আলোচনা করার নয়। এখানে আমরা ধরো একটা তন্ত্র নিয়ে যদি বলি, দু একটা তন্ত্রের উদাহরণ দেওয়া যায়। যেমন আমরা ধরে নিলাম শ্বাসতন্ত্র। এরকম করে অনেক তন্ত্র আছে। একটা ধরে নিলাম শ্বাসতন্ত্র, আর একটা ধরে নিলাম তোমার হৃদতন্ত্র। হৃদতন্ত্র তাহলে এর মধ্যে অসংখ্য অর্গ্যান আছে, এর মধ্যে অর্গ্যান আছে, এর মধ্যে অর্গ্যান আছে। তাহলে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অর্গ্যান, এর মধ্যে যে অর্গ্যানটা হবে সেই অর্গ্যানটা কি হবে? হার্ট। এর মধ্যে যে অর্গ্যানটা হবে সেটা হচ্ছে লাং। এছাড়াও আরও উপাদান আছে, আমরা ইম্পর্টেন্ট উপাদানটা লিখছি। এই হচ্ছে লাং। আর এখানকার যদি অর্গ্যান ধরো, এই অর্গ্যান ধরো, তাহলে এখানে আমরা বলতে পারি হার্ট। এই দেখো, তাহলে একে যদি সেপারেশন করো, এই লাংয়ের মধ্যে অসংখ্য টিস্যু আছে। লাং যে অর্গ্যানটা তৈরি হয়েছে তার মধ্যে বহু ধরনের টিস্যু আছে। যেমন এর মধ্যে আমরা যে টিস্যুগুলো পাবো লাংয়ের মধ্যে সেটা কি হতে পারে? অনেকগুলো টিস্যু কিন্তু এর মধ্যে পাবো আমরা। যেমন এপিথেলিয়াম টিস্যু এর মধ্যে আমরা পাবো। এর মধ্যে আমরা পাবো কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু এর মধ্যে আমরা পাবো কিছু, আমরা লাংয়ের মধ্যে পাবো কিছু নার্ভাস টিস্যু। তাহলে এরকম একাধিক টিস্যু এর মধ্যে কিন্তু অবস্থান করছে। হার্টটাকে যদি আমরা করি, তার মধ্যে এর মধ্যে আমরা যেটা পাবো, মেন যেটা পাবো, এর মধ্যে পাবো মানে যে টিস্যুগুলো আমরা পাবো এর মধ্যে, সেটা প্রধান যে টিস্যু সেটাকে যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে মাসেল, কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক সিএলই মাসেল। তাহলে এইভাবে কিন্তু সমস্ত যে অঙ্গগুলো হয় তারা কিন্তু টিস্যু দিয়ে তৈরি হয়। এবং এই টিস্যুগুলোকে যদি আবারও আমরা নিয়ে যাই তাহলে এখানে এটা সেল দিয়ে তৈরি, এটাও আমরা সেল দিয়ে তৈরি, এখানেও যদি আমরা বলি এটা সেল দিয়ে তৈরি, আবার এখানেও আমরা বলবো সেল দিয়ে তৈরি। তাহলে দেখো, প্রত্যেকটাই যে উপাদানে আমরা যদি অর্গানাইজেশনটাকে ভাবি তাহলে কিন্তু প্রত্যেকেরই কিন্তু যে উপাদান হচ্ছে সেল। অর্থাৎ এটা একটা সূত্র যে জীবের যে অর্গানাইজেশনের যে ইউনিট, অর্থাৎ জীব গঠিত হয় এই সেল দিয়ে, এই সেল দিয়ে, এই সেল দিয়ে, অর্থাৎ ট্রিলিয়ন পরিমাণ এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ কোষ দিয়ে একটা সুন্দর সিস্টেমে তারা অর্গানাইজ হয়েছে এবং অর্গানাইজেশনের পরে তারা কিন্তু একটা অর্গানিজম তৈরি করেছে, এটা কিন্তু বলা যায়। তাহলে আমরা দেখতে পেলাম এখানে এরকম করে যদি আমরা একটা প্লান্টকেও বিশ্লেষণ করি তাতেও কিন্তু আমরা এরা কীভাবে সেল পাবো। তাহলে এই সমস্ত জীবগুলো যারা বহুকোষী তাদের ক্ষেত্রে এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি, অর্গানাইজ হয়েছে সেলগুলো। কিন্তু শুধু এই ধরনের অর্গানিজমরা নেই পৃথিবীতে,
পৃথিবীতে এককোষী অর্গানিজমরাও কিন্তু তারা আছে, তাদের বডিটাও কিন্তু সেলুলার, অর্থাৎ তাদেরও আমরা যে গঠন দেখতে পাবো, অর্থাৎ একটাই কোষ তাদের সমস্ত প্রক্রিয়াটাকে চালু রেখেছে, তারা হচ্ছে ইউনিসেলুলার হয়, তারাও কিন্তু কোষ। অর্থাৎ পৃথিবীতে যে বস্তু জগৎ হয় তাদেরকে দুভাগ করা যদি যায়, একটা হচ্ছে প্রাণযুক্ত আর প্রাণহীন। এইভাবেই কিন্তু আমরা বলতে পারি যারা প্রাণযুক্ত হয়েছে তাদের বডিতে যে মৌলিক এককটা আছে সেটা কিন্তু সেল। এটা কিন্তু নির্দ্বিধায় আমাদের পড়াশুনো করতে হবে, নির্দ্বিধায় আমাদের ভাবতে হবে। এবারে আমরা চলে আসি সেল অ্যাকচুয়ালি তাদের দেখতে কেমন হয়। কয়েকটা সেল যদি আমরা দেখি তাদের শেপ কেমন হয়, সাইজ কেমন হয়, সেইগুলো যদি আমরা একটু দেখি তাহলে কেমন হয় দেখো। তাহলে দেখো আমরা কিছু কিছু সেল নিয়ে একটু দেখে নেই। ভেরিয়াস টাইপস অফ সেল বলে একটা পয়েন্ট করছি আমি। তাহলে ভেরিয়াস টাইপস অফ সেল, দেখো এখানে আমরা ভেরিয়াস টাইপস অফ সেল এখানে একটা পয়েন্ট করলাম। এখানে কি ধরনের আমরা কোষ দেখতে পাই কয়েকটা ছবিতে আমরা যদি দেখে নিই। দেখো এই একটা, এটাকে আমরা আরবিসি বলতে পারি। অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে লোহিত রক্ত কণিকারা আছে তারা কিন্তু এরম হয়, বা অন্য অন্য প্রাণীর মধ্যেও যে লোহিত রক্ত কণিকারা আছে তারা কিন্তু এরম সাইজের হয়। তাহলে আমাদের যে লোহিত রক্ত কণিকা তার যে শেপটা দেখো, মানে মাঝখানটা চেপে গেছে। তাহলে সেল বলতে গেলে সেল কিন্তু একরকম হচ্ছে না, সেল কিন্তু বিভিন্ন ধরনের তার আকার নিয়ে থাকছে। একই আরবিসি দেখো অন্য জীবদেহের মধ্যে সেটা কিন্তু আবার গোলাকার, এবং এখানে নিউক্লিয়াস রয়েছে, এখানে নিউক্লিয়াস রয়েছে। এটা স্তন্যপায়ী প্রাণীদের আরবিসি বা হিউম্যান আরবিসি, তাতে কিন্তু এরকম আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি না। তাহলে এরকম আরবিসিতেও বৈচিত্র্য আছে। যদি আমরা আরও কয়েকটা সেল নিয়ে দেখি, যেমন তাহলে এই সেলগুলোকে আমরা ডাব্লিউবিসি বলি। এটাকে আমরা ডাব্লিউবিসি মানে শ্বেত রক্ত কণিকা। তাহলে দেখো শ্বেত রক্ত কণিকার গঠন কেমন হচ্ছে। তাহলে এরকম কিন্তু বদল হচ্ছে, অর্থাৎ সেল সব একরকম হবে এরম নয়, তাদের মানে আকার, আমরা এখানে শেপটা দেখছি, শেপ দেখো সেলগুলো কেরম বদলাচ্ছে, এরকম কিন্তু দেখতে পাচ্ছি। আবারও যদি আমরা আরও কয়েকটা সেল দেখি, যেমন এই সেলটাকে দেখো, এটা তোমরা বুঝতে পারছো। এই সেলটা আমি একটু সহজ করেই করছি। এই সেলটা তোমরা চেনো, তোমাদের আঁকতে হয় পরীক্ষায়, মাধ্যমিকে থাকে। তোমরা সবে 11-এ এসেছো, তোমরা এই ছবিটা প্র্যাকটিসও করেছো। এরকম একটা হয়, সহজ করেই আমি ছোট করেই করছি। তাহলে এটা চেনো তোমরা, এটা কিন্তু একটা সেল। তাহলে এটা নার্ভ সেল। তাহলে এরকমভাবে দেখো সেলের কিরাম বদলাচ্ছে, এরকমভাবে সেল বদলায়। দেখো আরও একটা সেল যদি আমরা লক্ষ্য করি, দেখো এগুলোকে আমরা এপিথেলিয়াম সেল বলি। সবগুলো স্তম্ভের মতন হয়েছে,
এটা শাখান্বিত হয়েছে, এটা গোলাকার হয়েছে, দ্বি অবতল হয়েছে, তাহলে কোষ কিন্তু সমান হচ্ছে না, কোষ কিন্তু বদলাচ্ছে তাদের শেপগুলো। দেখো একটা প্লান্ট যদি আমরা ভাবি, একটা প্লান্ট যদি আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু তাদের হয়। মেসোফিল সেলস যদি এটা হয়, এগুলো সব ক্লোরোপ্লাস্ট, এগুলো সব ক্লোরোপ্লাস্ট। তাহলে দেখো হাউ মেনি size and how many types of shape found cells। দেখো অনেক ধরনের আমরা এরকমভাবে সবগুলোই আছে, অল আর সেলস। তাহলে এই সেলগুলোই কিন্তু জীবদেহের মধ্যে পাওয়া যায়। আরও ভেরিয়াস টাইপস অফ সেলস আছে, তাদের সব আকার আলাদা হয়, তাদের শেপ আলাদা হয়, এবং লেন্থ যেটা যদি আমরা সাইজ যদি বলি, সেটাও কিন্তু সবার আলাদা হয়। তাহলে আমরা এখানে একটা যেটা পড়াশুনো করতে চাইছি, অর্থাৎ সেল তাদের শেপ কিন্তু আলাদা আলাদা হবে। তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি নার্ভ সেল। তাহলে তোমরা চিনে নাও, এটা আমাদের বডিতে আছে নার্ভ সেল। এটাকে বলা হয় এপিথেলিয়াম, এপিথেলিয়াম সেল। তারপরে এটাকে নাম দিতে পারো কি, এটাকে বল মেসোফিল সেল, মেসোফিল সেলস। তো এরকম করে আমরা নাম দিতে পারি। তাহলে এই হচ্ছে আমরা সেলের ইন্ট্রোডাকশন করছি, অর্থাৎ সেলটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, কারা মানে কীরকম দেখতে হয়, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি। নেক্সট আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো যদি আমরা একটু সাইজ অর্থাৎ তাদের পরিমাপ যদি ব্যাপারটা আলোচনা করি, পরিমাপের ব্যাপারটা যদি আলোচনা করো, তাহলে সেটা কেমন দেখা যাবে। সেল সো টিনি সাইজ হয়, মানে প্রচণ্ড ছোট হয়। মাইক্রোস্কোপ ছাড়া সেলকে কখনোই আমরা দেখতে পাবো না, মাইক্রোস্কোপ ছাড়া আমরা কখনো সেল দেখতে পাবো না। অর্থাৎ কোষ যে বিজ্ঞান, এই বিজ্ঞানের একটা পরিভাষা আছে, পরিভাষাটাকে আমরা বলি কোষতত্ত্ব, বা সেটাকে সাইটোলজি বলা হয়। খেয়াল রেখো, সাইটোলজি বিজ্ঞান হয়েছে, অর্থাৎ কোষ যেখানে পড়াশুনো করা হয়, কোষ সম্পর্কে যেখানে আলোচনা করা হয়, বা কোষের অঙ্গাণুগুলো, কোষের ভিতরের সমস্ত উপাদানগুলোকে বিশ্লেষণ করা হয়, তাকে আমরা সাইটোলজি বিজ্ঞান বলে থাকি। এই বিজ্ঞান এর যে প্রকাশ, তার যে এক্সপ্রেস, এই প্রকাশ ঘটেছে বিশেষ একটা যন্ত্রের দ্বারা, সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ যদি না থাকতো, তাহলে কিন্তু সেল বিজ্ঞান এইভাবে তার যে গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো কিন্তু আমাদের জানা হতো না। তাহলে মাইক্রোস্কোপ ইম্পর্টেন্ট সেল বিজ্ঞানকে প্রসার বাড়ানোর জন্য। তাহলে আমরা এখানে যেটা করব, দেখো সাইজ কেমন হচ্ছে একটা সেলের, সাইজ যেটা যদি আমরা আলোচনা করি, সাইজ অফ সেল। তাহলে ছোট হতে পারে, অনেক ছোট হতে পারে একটা কোষ, অনেক ছোট সাইজ হতে পারে, যেটা আমাদের মানে খালি চোখ তো কখনোই একটা সেলকে দেখতে পারে না, সেল দেখতে গেলে সবসময় মাইক্রোস্কোপ লাগে। তাহলে একটা সেল যদি আমরা ন্যূনতম ধরি, তাহলে সেলের সাইজ সবচেয়ে মিনিমাম যদি আমরা ধরি, সেটা হচ্ছে 0.1 মাইক্রোমিটার। খেয়াল রেখো, এই সবচেয়ে লোয়েস্ট সাইজ, মানে এটাই হচ্ছে কোষের সবচেয়ে ছোট সাইজ আমরা বলতে পারি। তাহলে খেয়াল রেখো, মানে কোষের সবচেয়ে যে ক্ষুদ্রতম মানে যে সাইজ হয়, সেটা কিন্তু 0.1 মাইক্রোমিটার। তাহলে 0.1 মাইক্রোমিটারের পরে আরও যে দৈর্ঘ্যের আমরা সেল পাবো, লংগেস্ট সেল পাবো, মানে সবচেয়ে বড় দৈর্ঘ্যের সেল যদি আমরা ধরি, তাহলে সেটা মানে লংগেস্ট সেল যদি বড়, লংগেস্ট সেল সেটা হচ্ছে নার্ভ সেল, এটা বলতে পারো নার্ভ সেল। তারপরে লার্জেস্ট যদি আমরা ধরি, লার্জেস্ট
মানে সবচেয়ে বড় লার্জার মানে বৃহত্তম সেল যদি ধরো, তাহলে উট পাখির ডিম আমরা বলে থাকি, উট পাখির ডিম। এটা তোমরা জানো সবাই, লার্জেস্ট সেল। আর সবচেয়ে যে ছোট সেলটা যেটা 0.1 মাইক্রোমিটার, সেটাকে আমরা মাইকোপ্লাজমা বলি, মাইকোপ্লাজমা। তাহলে দেখো সেলের সাইজ ডিফারেন্ট হয়। যদি একটা আমরা আমাদের আরবিসি ধরি, আমরা আরবিসি 7 মাইক্রোমিটার গড়ে, 7 মাইক্রোমিটার। এই তাহলে দেখো এখানে আর একটা কথা আমাদের এখান থেকে একটু পড়ে নিতে হবে, দৈর্ঘ্যের যে এককগুলো হয় ছোট কিভাবে বানানো যায়। তাহলে দেখো 1 মাইক্রোমিটার সমান কত মিলিমিটার হয়, 1 মাইক্রোমিটার ইজ ইকাল টু 1/1000 মিলিমিটার। এটা কিন্তু খেয়াল রেখো, অর্থাৎ 1 মিলিমিটারকে 1000 ভাগ করলে তার যে 1 ভাগ হয় 1 মাইক্রোমিটার। তারপরে যদি আরও আমরা যাই, ধরো তোমার 1 ন্যানোমিটার এনএম যদি আমরা যাই, তাহলে সেটা 1 মাইক্রোমিটারের আবার 1000 ভাগের 1 ভাগ, তাহলে 1 মাইক্রোমিটার, এটা মাইক্রোমিটার করো, তাহলে এটা গেল। আবার যদি আমরা 1 আংস্ট্রম বলি, সেটা হচ্ছে তোমার 1/10 ন্যানোমিটার এনএম বলতে পারো। তাহলে এইভাবে ছোট এককগুলোকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, এটা একটু স্মরণ রেখো। তাহলে 1 মিলিমিটারকে 1000 ভাগের 1 ভাগ করলে 1 মাইক্রোমিটার হয়। তাহলে মিউএম, এটা খেয়াল রেখো, মিউএম মানে মাইক্রোমিটার, এনএম মানে ন্যানোমিটার, ন্যানোমিটার। তারপরে 1 মানে আংস্ট্রম, এ মানে হচ্ছে আংস্ট্রম। তাহলে এইভাবে এককগুলোকে সাজানো যায়। তাহলে আমরা কোষবিজ্ঞান পড়তে গেলে এই এককগুলোর সম্পর্কে আমাদের পরিচিতি হতে হয়, কারণ কোষবিজ্ঞানের সমস্ত যে উপাদান তারা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র, এদেরকে খালি চোখে অবজার্ভ করা যায় না। তাহলে আমরা এখানে যেটা পড়াশুনো করলাম সেটা হচ্ছে সেলের যে সাইজ কেমন হয় সেটা নিয়ে। তারপরে আরও একটা কথা বলা যায়, সেটা হচ্ছে উদ্ভিদদের মধ্যে সবচেয়ে বড় কোষের নাম প্লান্টের মধ্যে। আমরা যদি প্লান্ট লংগেস্ট সেল যদি ধরো, তাহলে সেটা কোনটা হবে? প্লান্ট লংগেস্ট সেল হচ্ছে তোমার রেমি নামক একটা গাছের তন্তু, রেমি গাছের তন্তু। তাহলে এটা প্লান্টের মধ্যে লংগেস্ট হবে। তাহলে এইভাবে সেলগুলোকে আমরা তাদের সাইজ অনুসারে এরমভাবে ভাবতে পারি, বড় হতে পারে কেউ, কেউ ছোট হতে পারে, এরকমভাবে আমরা ভাবতে পারি। নেক্সট আমাদের পড়াশুনো হবে টাইপস অফ সেল নিয়ে। তাহলে গোটা যে বিষয়ে আলোচনা এই ক্লাসের মধ্যে হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ সেল, মানে সেলটা কি। দেখো এই পৃথিবীতে যা জীবন আছে সব জীবনগুলোকে যদি আমরা তাদেরকে বুঝতে চাই, তাদের গঠনটাকে জানতে চাই এবং তাদের মৌলিক পার্টে যদি আমরা ভাগ করতে চাই, সেটা কি এমন জিনিসটা আছে যেটা বুঝলেই আমার জীবনটাকে, গোটা জীবনটাকে বোঝা আমাদের হয়ে যাবে, সেটা হচ্ছে কিন্তু সেল। অর্থাৎ গোটা জীবনটাকে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের প্রথম সত্য হচ্ছে সেলটাকে বোঝা, কারণ ওই সেল 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 এইভাবে তারা ইউনাইট হয়ে কিন্তু জীবনটাকে বানিয়েছে, অর্গানিজমটাকে বানিয়েছে। তাই আমাদের এখানে যে পড়াশোনাটা চলছে সেল নিয়ে, তাহলে তার প্রাথমিক ইন্ট্রোডাকশান এটা। নেক্সট যেটা আমাদের মানে পড়াশোনা চলছে সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি সেল কীরকম দেখতে হয় সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অর্থাৎ মানে বডিতে কিভাবে সেল সমাবেশ হয়েছে সেসব নিয়েও আছে। অর্থাৎ অর্গানাইজেশনটা আমরা কিভাবে পার্ট পার্ট করে
মানুষের দেহে যে অর্গানাইজেশন, যেটা আমরা মানে পড়েছি আগে, যেটা পড়াশোনা আমাদের চলছিল, যে তার পরপর পরপর করে যে সেগ্রিগেশন যদি করা যায়, তারপরে হয়েছিল কি তন্ত্র, তারপরে হয়েছিল অঙ্গ, অঙ্গ থেকে আমরা বানিয়েছিলাম কলা, কলা থেকে আমরা সেল, এইভাবে করে প্রত্যেকটা জীবই কিন্তু তাদের যে মানে মৌলিক যে উপাদান সেটা কিন্তু সেল, এইভাবে আমরা পড়াশুনো করেছি। আমাদের পরের যে পড়াশোনাটা হয়েছিল সেটা হচ্ছে সেলের শেপ নিয়ে, সেটা আমরা দেখেছিলাম মেনি ভেরি টাইপস অফ মানে সেল অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ। নেক্সট এই শেপ, এখন আমরা যেটা পড়লাম এই বোর্ডে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সাইজ নিয়ে, অর্থাৎ কোনটা মানে ছোট কোষ কোনটা বড় কোষ, এরকম কিন্তু আমরা পড়াশোনা করলাম। নেক্সট ক্লাসে গিয়ে আমরা যেটা পড়াশোনা করব টাইপস অফ সেল, এবং সেখানে আমরা দেখব প্রকৃতিতে যে জীব আছে তাদেরকে কোষ ভিত্তিক যে তাদের বডি, সেই বডিতে কি ধরনের সেল আছে, মানে কি প্রকারের সেল আছে, সেই অনুসারে আমরা ভাগটা পড়ব। এই ক্লাসে এই পর্যন্ত তোমাদের সমাপ্তি হচ্ছে।